হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। বিশেষ করে যারা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস মেইনস দিচ্ছেন তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া যারা বেঙ্গলি টু ইংলিশ লিখতে যাদের অসুবিধা হয়, বিশেষ করে সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স ও কীভাবে তারা লিখবেন ঘাবড়ে যান, তাদের ক্ষেত্রে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো কোনো রকম স্কিপ না করে প্রথম থেকে দেখতে থাকুন। তো চলো আমরা প্রথমে যে লাইনটি আছে দেখে নেব। যে প্রথমে যে লাইনটা আছে যে অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনিয়া থাকবে। তো এটা সাধু ভাষায় লেখা আছে, তো আমরা এটা নিজের মতো করে নেব, অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। তো শুনে থাকবে, নিশ্চয়ই শুনে থাকবে, অর্থাৎ এখানে কিন্তু কোনো স্ট্রং পসিবিলিটি বা কোনো স্ট্রং কিছু বোঝানো হচ্ছে যে ইউ মাস্ট হ্যাভ। তো মাস্ট হ্যাভের ব্যবহার কেন করা হয় এটা আমি বলছি। ইউ মাস্ট হ্যাভ শিওরলি হার্ড, তোমরা অবশ্যই জেনে থাকবে বা অবশ্যই শুনে থাকবে কি দ্য নেম অফ দ্য কন্টিনেন্ট অস্ট্রেলিয়া, অর্থাৎ অস্ট্রেলিয়া মহাদেশের নাম তোমরা প্রত্যেকে জেনে থাকবে বা শুনে থাকবে। এটাই কিন্তু এখানে বোঝানো হচ্ছে। তো মাস্ট হ্যাভের কখন আমরা ব্যবহার করি? মাস্ট হ্যাভ যখন টু এক্সপ্রেস স্ট্রং পসিবিলিটি অ্যাবাউট আ পাস্ট ইভেন্ট, অর্থাৎ অতীতের কোনো ইভেন্ট সম্পর্কে কোনো স্ট্রং পসিবিলিটি যখন প্রকাশ করা হয় তখন কিন্তু আমরা মাস্ট হ্যাভের ব্যবহার করে থাকি। তো এই ক্ষেত্রে আমরা মাস্ট হ্যাভের পরে কি ভার্বের থার্ড ফর্ম অর্থাৎ V3 ব্যবহার করি, যেটা এখানে হার্ড ব্যবহার করা হচ্ছে, যার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হিয়ার। হিয়ার মানে শোনা। তো এটাকে আমরা ইউ মাস্ট হ্যাভ শিওরলি হার্ড বা ইউ মাস্ট হ্যাভ আমরা জেনুইনও বলতে পারি, জেনুইনলি, ইউ মাস্ট হ্যাভ জেনুইনলি বা ইউ মাস্ট হ্যাভ কি সার্টেনলি, ইউ মাস্ট হ্যাভ সার্টেনলি বা ইউ মাস্ট হ্যাভ কি অ্যাসিওরডলি, অ্যাসিওরডলি এটাও আমরা লিখতে পারি। এই অল্টারনেট সিনোনিমসগুলো অবশ্যই লিখে নেবে, কারণ এগুলোর মাধ্যমে তোমাদের মতো করে কিন্তু তোমরা যখনই যে সিনোনিমস বা ওয়ার্ডটি মনে পড়বে তোমরা সেটা দিয়ে অল্টারনেট সেন্টেন্স বানিয়ে ফেলতে পারো। তো কি ইউ মাস্ট হ্যাভ শিওরলি বা জেনুইনলি বা সার্টেনলি বা অ্যাসিওরডলি হার্ড, বা কি হার্ডের পরিবর্তে আমরা লিসেন্ডও বলতে পারি, কি লিসেন্ড অর্থাৎ শুনে থাকবে, বা আমরা বলতে পারি যে পারসিভড, পারসিভড দ্য নেম অফ দ্য কন্টিনেন্ট অস্ট্রেলিয়া। তো এই সমস্ত ওয়ার্ড তোমরা লিখে নিও। চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে এই দেশ আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হইয়া আছে, অর্থাৎ অমর হয়ে আছে। তাহলে কি দ্য, এখানে সাবজেক্ট কি দ্য নেম অফ দ্য ক্যাপ্টেন কুক, অর্থাৎ ক্যাপ্টেন কুকের নাম, ক্যাপ্টেন কুকের নাম এটা হচ্ছে কিন্তু এখানে সাবজেক্টের কাজ করছে। তো সাবজেক্ট আমরা এটা করব দ্য নেম অফ দ্য ক্যাপ্টেন কুক ইজ ইমর্টালাইজড, অর্থাৎ অমর হয়ে আছে। তো এখানে কিন্তু কি ইজ ইমর্টালাইজড অর্থাৎ অমর হয়ে আছে কথাটা কিন্তু আমরা প্যাসিভ ভয়েস করেছি, বা এখানে আমরা সাধারণভাবে বর্ণনা অর্থ ব্যবহার করতে পারি ইজ ইমর্টালাইজড, তখন কিন্তু এটা অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ কাজ করবে। তাহলে কি দ্য নেম অফ ক্যাপ্টেন কুক ইজ ইমর্টালাইজড, তো এটা প্যাসিভ ফর্ম করা হয়েছে উইথ দ্য ডিসকভারি অফ দিস ল্যান্ড, অর্থাৎ এই দেশের আবিষ্কারের সাথে ক্যাপ্টেন কুকের নাম অমর হয়ে আছে। তো এইটাকে যদি আমরা অন্যরকমভাবে লিখি, অর্থাৎ এখানে কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ইজ ব্যবহার করা হচ্ছে এবং মেন ভার্ব হিসাবে ইমর্টালাইজ, এটা কিন্তু ইমর্টালাইজ হচ্ছে মেন ভার্ব, তার সাথে ইমর্টালাইজড করা হচ্ছে অর্থাৎ V3 করা হয়েছে। আর উইথ দ্য ডিসকভারি অফ দিস ল্যান্ড, এই দেশের যে আবিষ্কার, সে আবিষ্কারের সঙ্গে ক্যাপ্টেন কুকের নাম অমর হয়ে আছে। তো এই লাইনটাকে যদি আমরা আলাদাভাবে লিখি তাহলে লিখবো দ্য নেম অফ ক্যাপ্টেন কুক ইজ ইমর্টালাইজ। তো ইমর্টালাইজের পরিবর্তে লিখব কি দ্য নেম অফ ক্যাপ্টেন কুক ইজ অনার্ড, অনার্ড অর্থাৎ সম্মানিত হয়ে আছে, সম্মানিত হয়ে আছে বলতে পারি আমরা, বা আমরা বলতে পারি গ্লোরিফাইড বলতে পারি, গ্লোরিফাইড, গ্লোরিফাইড অর্থাৎ সম্মানিত হয়ে আছে, বা আমরা সেলিব্রেটেডও বলতে পারি, সেলিব্রেটেড অর্থাৎ উদযাপিত হয়। তাহলে কি দ্য নেম অফ দ্য ক্যাপ্টেন কুক ইজ ইমর্টালাইজড, অনার্ড বা গ্লোরিফাইড বা সেলিব্রেটেড উইথ দ্য ডিসকভারি বা উইথ দ্য ফাইন্ডিং বলতে পারি, উইথ দ্য ফাইন্ডিং অর্থাৎ এর খোঁজের সাথে, এই দেশের খোঁজের সাথে, বা আমরা বলতে পারি এই দেশের আবিষ্কারের সাথে, বা আমরা বলতে পারি এই দেশের কি এক্সপ্লোরেশনও বলতে পারি, এক্সপ্লোরেশন, এক্সপ্লোরেশন অর্থাৎ আবিষ্কারের সাথে বা ফাইন্ডিংয়ের সাথে, বা আমরা এটা আনকভারিংও বলতে পারি, আনকভারিং অর্থাৎ এই দেশ আবিষ্কারের সাথে। তো এইভাবে কিন্তু তোমরা এই লাইনটিকে লিখতে পারো। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে ইংল্যান্ডের একটি ছোট গ্রামে 1278 খ্রিস্টাব্দে জেমস কুক যখন জন্মগ্রহণ করেন। তো আমরা হোয়েন দিয়ে শুরু করব, যখন সাবজেক্ট কি জেমস কুক ওয়াজ বর্ন,
ওয়েন জেমস কুক ওয়াজ বর্ন, জেমস কুক জন্মগ্রহণ করেছিলেন, সাবজেক্ট জেমস কুক, ওয়াজ বর্ন এখানে ভার্বের কাজ করছে, মেন ভার্বের। তো ওয়াজ বর্ন জন্মগ্রহণ করেছিলেন ইন এ স্মল ভিলেজ ইন ইংল্যান্ড, ইংল্যান্ডে একটি ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ইন 1728 এডি, অর্থাৎ 1728 খ্রিস্টাব্দে, যখন ইংল্যান্ডের একটা ছোট্ট গ্রামে জেমস কুক জন্মগ্রহণ করেছিলেন। তো এখানে আমরা বনটাকে বনই রাখবো, কারণ এটাই আমাদের কাছে সহজ ভাষা। এছাড়া আমরা যেমন ব্রট ইন টু দ্য ওয়ার্ল্ড বলতে পারি বা ডেলিভার্ড বলতে পারি, দরকার নেই, তো এটাই ঠিক আছে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করব। পরের বাক্যটি আছে নো ওয়ান কুড হ্যাভ ইমাজিনড, অর্থাৎ কেউই কল্পনা করতে পারিনি। তো এখানেও আমরা কুড হ্যাভের ব্যবহার কখন করি সেটাও বলবো, যে নো ওয়ান কুড হ্যাভ ইমাজিন, কেউই কল্পনা করতে পারেনি, তখন কেউ ভাবিতেও পারে নাই যে এই শিশু পৃথিবীর মধ্যে একজন দুঃসাহসিক নাবিক রূপে পরিচিত হইবেন বা পরিচয় হবে বা পরিচিতি পাবে। তাহলে নো ওয়ান কুড হ্যাভ ইমাজিন, কেউই কল্পনা করতে পারেনি দ্যাট দিস চাইল্ড, অর্থাৎ কোনটাকে কল্পনা করতে পারেনি, দ্যাট দিস চাইল্ড উড অন ডে বিকাম নোন, অর্থাৎ এই ছেলেটা একদিন পরিচিত হবে বা এই শিশুটি একদিন পরিচিত হবে অ্যাজ ডিয়ারিং সেইলর ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে দুঃসাহসিক নাবিক রূপে এই ছেলেটা একদিন পরিচিত হবে, এই বিষয়টাই কিন্তু কেউ জানতে পারিনি বা বুঝতে পারিনি। তো কুড হ্যাভের ব্যবহার আমরা প্রথমে একটু জেনে নেব। আর এখানে সাবজেক্ট কিন্তু নো ওয়ান ব্যবহার করা হচ্ছে, নো ওয়ান এখানে কিন্তু মেন সাবজেক্ট। তো নো ওয়ান কুড হ্যাভ অর্থাৎ কেউই না বা কেউই জানতে পারেনি। আর কুড হ্যাভ কখন ব্যবহার করি, কুড হ্যাভ আমরা তখনই ব্যবহার করি টু এক্সপ্রেস এ পাস্ট পসিবিলিটি অর অপরচুনিটি দ্যাট ডিড নট হ্যাপেন, অর্থাৎ কোনো একটা অতীতের কোনো একটা পসিবিলিটি অথবা অপরচুনিটি যেটা কিন্তু ঘটেনি, সেটা সম্পর্কে মানুষের অজানা থাকে, যেটা আদৌ ঘটবে কি না, তখনই কিন্তু আমরা কুড হ্যাভের ব্যবহার করতে পারি। অর্থাৎ মানুষ তখন জানতো না, তাহলে কি নো ওয়ান কুড হ্যাভ ইমাজিনড। তো কুড হ্যাভের পরে আমরা V3 ব্যবহার করি। এখানে ইমাজিনের যে ইমাজিন হচ্ছে যে মেন ফর্ম, তার থার্ড ফর্ম ইমাজিনড দ্যাট দিস চাইল্ড উড অন ডে বিকাম। তো উড, তো উইল হচ্ছে প্রেজেন্ট টেন্স আর উড হচ্ছে হতো, এটা কেউ জানতে পারতো না। তো তারপরে আমরা V1 ব্যবহার করি, বিকাম নোন পরিচিত হবে, এটা কেউ জানতো না। আর অ্যাজ এ ডেয়ারিং বা একজন যে বোল্ড বা আমরা বলতে পারি ব্রেভ, বোল্ড বা ব্রেভ অর্থাৎ সাহসী একজন যে নাবিক রূপে পরিচিত হবে, বা ফিয়ারলেসও বলতে পারি আমরা, ফিয়ারলেস, সেটা সম্পর্কে কারো ধারণা ছিল না বা কেউ জানতো না। তো আর সেইলর কি, সেইলরকে আমরা বলতে পারি সিম্যান, সিম্যান বা আমরা এটাকে ম্যারিনারও বলতে পারি, কি ম্যারিনার। তো তোমরা এই সমস্ত ওয়ার্ডগুলি অবশ্যই লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে কুকের পিতা কৃষক ছিলেন। তো খুবই সিম্পল সেন্টেন্স, সবাই পারবে। কুকস ফাদার ওয়াজ এ ফার্মার, কুকস ফাদার ওয়াজ এ ফার্মার, অর্থাৎ কুকের যিনি পিতা ছিলেন তিনি ছিলেন একজন কৃষক। বা তোমরা এইভাবে লিখতে পারো যে কুকস ড্যাড ওয়াজ এ ফার্মার, তোমরা যে কোনোভাবে লিখতে পারো। বা কুকস ফাদার ওয়াজ এ এগ্রিকালচারাল, কি কালচারালিস্ট, এগ্রিকালচারাল ট্যুরিস্ট বা কাল্টিভেটর। তো তার থেকে ফার্মার শব্দটি তোমাদের কাছে বেশি পরিচিত হবে এবং বেশি মনের মধ্যে সবসময় আসবে, তো ওটাই লিখো। তো এগুলো অবশ্যই জানা দরকার, এর জন্য লিখলাম। এরপরের যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে ছেলেবেলায় কুকের লেখাপড়া তেমন কিছুই হয় নাই। তাহলে কি ছেলেবেলায়, তাহলে ইন হিজ চাইল্ডহুড, অর্থাৎ তার ছেলেবেলায় কি কুক এখানে সাবজেক্ট, ডিড নট রিসিভ, তো অক্সিলারি ভার্ব এবং নেগেটিভ ভার্বে অবশ্যই নেগেটিভ সেন্টেন্স। ডিড নট রিসিভ, রিসিভড হচ্ছে কি গ্রহণ করা, বা এখানে আমরা বলতে পারি ডিড নট গেট, পাইনি। মাচ এডুকেশন, তেমন একটা বেশি তিনি শিক্ষা পাননি, বা আমরা এটা অবটেন বলতে পারি, অর্জন করতে পারেননি, বা আমরা এটা অ্যাকোয়ারও বলতে পারি। কি কুক ডিড নট রিসিভ আর কুক ডিড নট গেট, বা কুক ডিড নট অ্যাকোয়ার বা অবটেন মাস এডুকেশন, তিনি বেশি একটা শিক্ষা অর্জন করতে পারেননি বা বেশি একটা কিছু তিনি শিখতে পারেননি, এমনটা আমরা কিন্তু বলবো। আর সাবজেক্ট এবং এখানে হচ্ছে মেন ভার্বের 1 নম্বর ফর্ম এখানে কিন্তু ব্যবহার হচ্ছে। কারণটা কি, আমরা জানি যখন নেগেটিভ সেন্টেন্সে ডিড নট থাকে, বিশেষ করে পাস্টের ক্ষেত্রে, তখন কিন্তু আমরা ভার্বের 1 নম্বর ফর্ম বসাই। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। পরের বাক্যটি আছে
গ্রাম্য বিদ্যালয়ে মোটামুটি লিখিতে পড়িতে ও সহজ অঙ্ক কষিতে শিখিয়াছিলেন, অর্থাৎ শিখেছিলেন। তাহলে অ্যাট দ্য ভিলেজ স্কুল অর্থাৎ গ্রাম্য বিদ্যালয়ে, এখানে হচ্ছে সাবজেক্ট হি হ্যাড লার্নড, তিনি শিখেছিলেন। তো লার্নড হচ্ছে এখানে কি লার্নের কিন্তু V3 লার্নড, যেহেতু হ্যাড এখানে অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। হি হ্যাড লার্নড টু রিড, লিখতে, পড়তে, লিখতে, অ্যান্ড ডু বেসিক অ্যারিথমেটিক, অর্থাৎ যে বেসিক বা যেটাকে আমরা কি এলিমেন্টারি বলি, কি এলিমেন্টারি যে ম্যাথ অ্যারিথমেটিক, সেটা কিন্তু সে লিখতে পড়তে শিখতে পেরেছিল কি গ্রাম্য বিদ্যালয়ে। খুব বেশি একটা তিনি তাহলে শিখতে পারেননি এই কারণেই। তো এখানে আমরা ফান্ডামেন্টালও বলতে পারি, ফান্ডামেন্টাল। তো বন্ধুরা, এই ছিল আজকের একটি ভেরি ইম্পর্ট্যান্ট প্যাসেজ। আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। যারা চ্যানেলটিতে প্রথম অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, এবং যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে তোমরা পাশে থাকো। আশা করি তোমাদের ট্রান্সলেশনের ক্ষেত্রে যে দুর্বলতা বা যে ডিফিকাল্টি রয়েছে সেগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে, এবং অবশ্যই এতদিন ক্লাস করে তোমাদের মধ্যে ট্রান্সলেশন বিষয়ে খুব ইজিনেস এসছে। তো ধন্যবাদ। চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।